সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর বেল আইকনটা টিপুন যাতে এডুকেশনাল ভিডিও সবার আগে দেখতে পান। নমস্কার বন্ধুগণ, সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে। বন্ধুগণ, আজকে ভিডিওটা হচ্ছে একটু মোটিভেশন রিলেটেড ভিডিও। রিসেন্টলি কিছু ভিডিও আমি আপলোড করেছিলাম কয়েকদিন আগে, যে WBCS-এর স্ক্যাম রিলেটেড অনেক ভিডিও, বা আগেও করেছি। তো সেখানে আমি প্রায় কিছু কমেন্ট দেখতে পাই যে অনেকেই বলছে যে এত স্ক্যাম চারিদিকে হচ্ছে এক্সামে, তো আমরা কী করে চান্স পাবো পরীক্ষায়, বা আমাদের পড়াশোনা করেই বা লাভ কী। কিংবা এবং অনেকেই এরকম স্টুডেন্টও আছে যারা হয়তো 2 বছর 3 বছর ট্রাই করছে পরীক্ষা পাস করতে, কিন্তু হয়তো প্রিলি পাস করছে, মেন করতে পারছে না, কিংবা প্রিলিও হয়তো করতে পারছে না, কিংবা নম্বরের কাছাকাছি গিয়ে হয়তো থেমে যাচ্ছে, কাট অফ নম্বরের কাছাকাছি গিয়ে। তো সেই জন্য এরকম অনেক স্টুডেন্টই আছে যারা মোটিভেশনের অভাবে জেনারেলি ভোগে, এবং তাদের মনের মধ্যে এটাই আর কি মনে হয় আর কি, মানে পাস করতে যদি না পারে, কিংবা চারিদিকে এরকম যে স্ক্যাম চলছে এগুলো দেখে, যে আমাদের পড়াশোনা করে আর কী হবে, কারণ এত স্ক্যাম চলছে, তা আমরা কী করে চাকরি পাবো এর মাঝখানে। তো এই ভিডিওটা তাদের জন্যই যাদের মোটিভেশনে খুব অভাব আছে। তো তাদের জাস্ট একটু মোটিভেট করার জন্য আজকের এই ভিডিওটা বানানো। জানি না এই লোকটাকে, যে ছবিটা দেখতে পাচ্ছ, এই লোকটাকে তোমরা চেনো কি না। এনার নাম হচ্ছে ক্যারোলি। ইনি হাঙ্গেরির একজন পিস্টল শ্যুটার ছিল। শ্যুটিং যে হয় কম্পিটিশান, না, এই শ্যুটিং কম্পিটিশানে মানে শ্যুটার ছিল ইনি, একজন হাঙ্গেরির। তো এনার যে লাইফ স্টোরিটা আছে সেটা ওয়ান অফ দ্য মোস্ট ইন্সপিরেশনাল লাইফ স্টোরি হিসাবে গণ্য করা হয়। জানি না তোমরা কেউ শুনে থাকতে পারো এনার গল্পটা। যদি শুনে থাকো তাহলে আরেকবার শুনে নাও, যদি না শুনে থাকো তাদের জন্য তো ডেফিনেটলি শুনতেই হবে। তো এনার কি এমন মানে লাইফ স্টোরি আছে যার জন্য এনার লাইফ স্টোরিটাকে মোস্ট ইন্সপিরেশনাল লাইফ স্টোরি বলা হয়। তো সেই গল্পটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো, এবং আশা করবো এই গল্পটা পুরোটা শোনার পর একটু হলেও মোটিভেশন তো তোমাদের মধ্যে চলে আসবে। তো এর নাম হচ্ছে ক্যারোলি, যেটা বললাম, ইনি হাঙ্গেরির একজন শ্যুটার ছিল। তো এই ঘটনাটা হচ্ছে 1938 সাল। ওনার বয়স হচ্ছে তখন 28 বছর। তো ওনার একটা স্বপ্ন ছিল, সবারই স্বপ্ন থাকে, ওনারও একটা স্বপ্ন ছিল। স্বপ্নটা কি? স্বপ্নটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট শ্যুটার হওয়ার স্বপ্ন। তো সেই অনুযায়ী উনি প্রিপারেশনও নিচ্ছিলেন, এবং যত ন্যাশনাল লেভেলের কম্পিটিশান ওই সময় হয়েছিল হাঙ্গেরিতে, উনি সব কম্পিটিশানে গোল্ড মেডেল জিতেছিলেন। তো মোটামুটি একটা জিনিস ওই সময় কনফার্ম ছিল যে অলিম্পিক্স যখন হবে, অলিম্পিক্সে গোল্ড মেডেল ইনি জিতবেন, কারণ ওনার প্রিপারেশনটা সেই লেভেলেরই ছিল, এটা একদম কনফার্ম ছিল। তো তারপরে এমন কি ঘটনা ঘটলো যার ফলে ওনার পুরো লাইফই একটা টুইস্ট হয়ে গেল। তো সেই ঘটনাটা ঘটেছে 1938 সালে। উনি হাঙ্গেরি মিলিটারি ডিপার্টমেন্টেও কাজ করতো। তো 1938 সালে মিলিটারি একটা ট্রেনিং ক্যাম্প ছিল। তো সেই ট্রেনিং ক্যাম্পে দুর্ভাগ্যবশত ওনার হাতে একটা গ্রেনেড বাস্ট করে যায়। গ্রেনেড ফেটে যায়, যার ফলে কি হয়, ওনার ডান হাতটা, যে হাতে উনি শ্যুটার ছিল, যে হাত দিয়ে, ডান হাত দিয়ে, সেই ডান হাতটা ওনাকে কেটে বাদ দিতে হয়। তো ডান হাতটা কেটে বাদ দেওয়ার পর কী হতে পারে, জেনারেলি যেটা হয়, যে হাতটার ওনার যে স্বপ্ন ছিল, যে হাতটার সহায়তায় উনি ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট শ্যুটার হবে, তো সেই হাতটাই হঠাৎ করে চলে গেল। তো যেটা স্বভাবতই হয় অবশ্যই ওনার সাথেই সেটা হলো যে উনি অবশ্যই বাড়িতে গিয়ে কান্নায় ফেটে বললেন, ঘরের এক কোণে গিয়ে একা একা বসে বসে কাঁদতে থাকতেন, কারণ যে স্বপ্নটা ছিল সেটা হঠাৎ করে চলে গেল, চারিদিক হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, কারণ ওর যে হাতটা নিয়ে স্বপ্ন দেখেছিল সেই হাতটাই আজকে নেই। তো কিছুদিন পর ওনার কাছে উনি ভেবে দেখলেন যে ওনার কাছে দুটো চয়েস আছে, দুটো রাস্তা ওনার কাছে খোলা আছে। এক নম্বর রাস্তা কি, যেটা ম্যাক্সিমাম লোক চুজ করে থাকে, সেটা হচ্ছে সারা জীবন যে ঘটনা ঘটে গেছে ওইটা অ্যাকসেপ্ট করে সারা জীবন ওইভাবেই বসে থাকা, যে যদি আমার কাছে হাতটা থাকতো তাহলে আমি ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট শ্যুটার হতে পারতাম, কিন্তু যেহেতু আমার কাছে হাতটা নেই সেহেতু আমি হতে পারলাম না। এটা হচ্ছে 1 নম্বর চয়েস। কিন্তু উনি 1 নম্বর চয়েসটা অ্যাকসেপ্ট করেননি। উনি কোনটা করেছেন? 2 নম্বর চয়েসটা। 2 নম্বর চয়েসটা কী ছিল? যেটা চলে গেছে সেটা নিয়ে আর ভেবে লাভ নেই, যেটা আছে সেটাই অ্যাকসেপ্ট করতে হবে। তো ওনার কাছে কী ছিল? ওনার কাছে ছিল হচ্ছে ওনার লেফট হ্যান্ড, ওনার বাঁ হাত, যে বাঁ হাত দিয়ে উনি পেনও ধরতে পারতেন না, পেন ধরা দূরের কথা, লিখতেও পারতেন না পেন ধরে। জেনারেলি আমরাও জানি, যারা একটা হাত দিয়ে যারা
ডান হাত দিয়ে যারা আর কি অভ্যাস লেখা পড়াশোনা করার, বাঁ হাত দিয়ে তারা পেনও ধরতে পারে না। ওনার ক্ষেত্রেও সেম ছিল। ওনার কাছে ছিল একটাই অপশন, সেটা হচ্ছে ওনার লেফট হ্যান্ড। কিন্তু যে হাত দিয়ে উনি পেন ধরতে পারতেন না, পিস্তল তো দূরের কথা। কিন্তু ওনার মনের মধ্যে একটা স্বপ্ন তো গেঁথে ছিল যে ওনাকে ওয়ার্ল্ডের বেস্ট শুটার হতে হবে। তো সেই অনুযায়ী উনি কী করলেন, উনি ওনার লেফট হ্যান্ড দিয়ে প্র্যাকটিস শুরু করলো। 1938 সাল থেকে প্র্যাকটিস শুরু হলো, 1 বছর 1939 সাল অবধি গোপনে প্র্যাকটিস সারলো। কেউ জানতে পারলো না উনি কী করছেন। 1939 সালে হাঙ্গেরির একটা ন্যাশনাল লেভেলে কম্পিটিশান হচ্ছিল, যেখানে উনিও গিয়েছিলেন, এবং বাকি যারা কম্পিটিটর ছিল তারা ওনাকে দেখে জেনারেলি শক হয়ে গেছিলো। এবং ওদের মধ্যে একজনই বলে উঠলো ওনাকে যে, ভাই, তোমার সাহস দেখে আমরা খুব উদ্বুদ্ধ হলাম, আমরা খুব কনফিডেন্স পেলাম। কারণ তোমার একটা হাত চলে গেছে, তারপরেও তুমি এই কম্পিটিশানে এসে আমাদের উৎসাহিত করতে এসেছো, আমাদের কংগ্রাচুলেট জানাচ্ছ, তার জন্য তোমাকে স্যালিউট। তো ক্যারোলি একটু হেসে বলল, আমি তোমাদের সাথে কোনো কংগ্রাচুলেট করতে কিংবা তোমাদের উৎসাহ করতে আসিনি। আমি এখানে এসেছি তোমাদের সাথে কম্পিট করতে। আমি অ্যাজ এ কম্পিটিটার এখানে এসেছি। যেটা শুনে সবাই শক হয়ে গেল, কারণ যে হাতটাই চলে গেছে সে কী করে কম্পিট করবে। তো যাই হোক, তারপর কম্পিটিশান স্টার্ট হলো। সবাই কম্পিটিশানে অংশগ্রহণ করলো। সবাই শ্যুট করছিল নিজের বেস্ট হ্যান্ড দিয়ে, কিন্তু ক্যারোলি শ্যুট করছিল তার একমাত্র হাত দিয়ে। তো কম্পিটিশানের শেষে রেজাল্ট বেরোলো, গোল্ড মেডেল জিতলো একমাত্র হাত, ক্যারোলি। তো এটা জেতার পর ক্যারোলির মনের মধ্যে অবশ্যই আবার সেই পুরনো একটা আশা, যেটা ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট শ্যুটার হওয়ার আশা, সেটা ফিরে এলো। অলিম্পিক ছিল 1940 সাল, পরের বছরই। কিন্তু দুর্ভাগ্যবশত 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার ফলে 1940 সালে অলিম্পিক ক্যান্সেল হয়ে গেল। আবার সে আরেকটা ঘটনা। হাত চলে যাওয়ার পর যা হোক করে লেফট হ্যান্ড দিয়ে শ্যুটিং স্টার্ট করলো। কিন্তু সেই লেফট হ্যান্ড যখন ঠিকঠাক হয়ে গেল শ্যুটিংয়ে, যখন আবার মনে হচ্ছিল হয়তো ওয়ার্ল্ডের বেস্ট শ্যুটার হয়ে যাবে, ঠিক তখনই ওয়ার্ল্ডের বেস্ট কম্পিটিশান যেটা অলিম্পিক, সেটাই ক্যান্সেল হয়ে গেল। তো ঠিক আছে, তখন এই সিচুয়েশনকে আবার মেনে নিলে বললো ঠিক আছে, আরও 4 বছর ওয়েট করা যাবে। 1944 সাল অলিম্পিক আবার ক্যান্সেল হয়ে গেল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের জন্য। তো পরপর 2 বছর অলিম্পিক ক্যান্সেল হয়ে গেল, 1940, 1944। যে কম্পিটিশানের ওপর ডিপেন্ড করে ওয়ার্ল্ডের বেস্ট শ্যুটার হওয়ার ইচ্ছে ছিল, সেই কম্পিটিশানটাই ক্যান্সেল হয়ে গেল পরপর 2 বার। এরপর এলো 1948 সাল। 1938 থেকে 1948, 1938 সালে ওর বয়স ছিল 28 বছর, 1948 সালে হলো 38 বছর। 1938 অলিম্পিক, যেখানে ওর সাথে বাকি যারা কম্পিটিটর ছিল ইয়াং ছিল, এনার্জেটিক ছিল, এবং ওনার বয়স ছিল 38। বয়সের সাথে যেটা হয়ে থাকে মানুষের, রিফ্লেক্স কমে যায়, অনেক কিছু প্রবলেম হয়। তো তার কাছে ইয়াং যারা জেনারেশন থাকে, 27-28 বছরের ইয়াং জেনারেশন, তাদের সাথে কম্পিট করা কিন্তু একটু টাফ হয়ে যায়। কিন্তু ক্যারোলির কাছে টাফ বলে কোনো ওয়ার্ডই ছিল না। 1948 অলিম্পিক কম্পিটিশান হলো, রেজাল্ট বেরোলো, গোল্ড মেডেল জিতলো ক্যারোলি। ফাইনালি যে স্বপ্নটা 10 বছর ধরে যে ওয়ার্ল্ডের বেস্ট শ্যুটার হবে, সেই স্বপ্নটা ফাইনালি সম্পূর্ণ হলো 1948 সালে গিয়ে। কিন্তু এখানেই থেমে থাকেনি। নেক্সট টাইম 1952 সালে অলিম্পিক, আবার ক্যারোলি অংশগ্রহণ করলো, আবারও গোল্ড মেডেল জিতলো। এর সাথে সাথে একটা ওয়ার্ল্ড রেকর্ডও করে দিল। কী সেই রেকর্ড হচ্ছে প্রথম একজন ইন্ডিভিজুয়াল পারফর্মার হিসাবে অলিম্পিকে পরপর 2 বার গোল্ড মেডেল জিতলো। এর আগে কেউ জেতেনি পরপর 2টো অলিম্পিক্সে গোল্ড মেডেল ইন্ডিভিজুয়ালি। ক্যারোলি হচ্ছে প্রথম যে পরপর 2 বার ইন্ডিভিজুয়ালি অলিম্পিক্সে গোল্ড মেডেল জিতলো, 1948, 1952। 1952 সালে বয়স কত হলো? 42 বছর বয়স। তো যে স্বপ্নটা 28 বছর থেকে স্টার্ট হয়েছিল দেখা, সেটা সম্পূর্ণ হলো 42 বছরে গিয়ে। তো এটাই হচ্ছে ক্যারোলির গল্প, যে গল্পটা মোস্ট ইন্সপিরেশন স্টোরি হিসেবে গণ্য করা হয়। তো এবার এর জীবনের সাথে তোমাদের লাইফের একটু মানে কম্প্যারিজন করো। যারা আর কি এরকম স্ক্যাম ভেবে পড়াশোনা কনফিডেন্স পাচ্ছ না, ভাবছো পড়ে কী লাভ হবে, কিংবা এক্সাম হয়তো অনেকবার দিয়েছো, 1 বছর 2 বছর চান্স পাচ্ছ না, ক্লিয়ার করতে পারছো না, তারা ভাবো অলিম্পিক্স 4 বছর পর একবার করে হয়, আর তোমাদের পরীক্ষা তো প্রতি বছরই একবার করে হচ্ছে। তো যে লোকটা 10 বছর ওয়েট করতে পারে নিজের
স্বপ্ন পূরণ করার জন্য। তো তোমরা এক বছর একটা পরীক্ষা পাস করতে পারোনি বলে পরের বছর আরও ভালো প্রিপারেশন নিয়ে নিশ্চয়ই পাস করতে পারবে। তো এই কনফিডেন্সটা তোমাদের মধ্যে রাখতে হবে। যদি না রাখতে পারো তাহলে ওই একটা হাতে চলে গেছে বলে সারাক্ষণ ওর কাছে যে অপশনটা ছিল, প্রথম অপশনটা, যে হাতে চলে গেছে সেই ভেবে সারাক্ষণ বাড়িতে বসে থাকি, যদি আমার কাছে হাত থাকতো তাহলে আমি বেস্ট শুটার হতে পারতাম, যদি আর তদি চলে আসবে। যারা লুজার হয় তাদের কাছে দেখবে মানে 1000টা মানে অনেক রিজন পেয়ে যাবে, 1000টা রিজন পেয়ে যাবে যে তারা বলবে যদি এটা থাকতো আমি এই হতে পারতাম, যদি ওইটা থাকতো আমি ওই হতে পারতাম। কিন্তু যারা উইনার হয়, যেমন ক্যারোলির মতো যারা উইনার হয়, তাদের কাছে জাস্ট একটা চান্সই লাগবে, ওই একটা চান্সই তারা করে দেখিয়ে দিয়ে চলে যাবে। ঠিক যেমন ক্যারোলি করলো, একটা হাতই যথেষ্ট তার পক্ষে অলিম্পিক জেতার জন্য। তো সেই জন্য বলছি, পড়াশোনা অবশ্যই যদি ঠিক করে করো, একবার চান্স পেলে না, দুবার পেলে না, থার্ড টাইম নিশ্চয়ই পাবে। জাস্ট ঠিকমতো ফোকাসটা রাখতে হবে, নিজের গোলটা সেট করে রাখতে হবে, নিজের যে কনফিডেন্স লেভেলটা সেটা ঠিকঠাক লেভেলে রাখতে হবে। তো আজকে ভিডিও এ পর্যন্তই। আশা করলেও কিছুটা মোটিভেট করতে পারলাম। অনেকেই বলে থাকে কিছু মোটিভেশনের ভিডিও দিতে, তো আশা করলাম কিছুটা হলেও মোটিভেট তোমরা করতে পারলে। তো কিছু যদি তোমাদের বলার থাকে নিশ্চয়ই ভিডিও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আর এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে আরও বাকি লোকরা মোটিভেট হতে পারে। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করলে আরও মোটিভেশন রিলেটেড কিংবা অন্য কোনো ভিডিও আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসবো। তো আজকে ভিডিও এই পর্যন্তই শেষ করলাম, নেক্সট দিন দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস এভরিওয়ান।